হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। আজকের ক্লাসে আমরা পড়ব পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমরা শুরুতে জেনে নেই ইলেকট্রন বিন্যাস কি। ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোনো পরমাণুতে শক্তি স্তর বা অরবিটালে কতটি করে ইলেকট্রন রয়েছে তা নির্দিষ্ট করে বিন্যস্ত করার প্রক্রিয়ায় ইলেকট্রন বিন্যাস। মানে আমরা এত দিন পরে জেনেছি যে পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর রয়েছে এবং শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করে। এখন শক্তি স্তরের মধ্যে আমরা দেখলাম কে, এল, এম, এন এভাবে বিভিন্ন শক্তি স্তর আছে। শক্তি স্তরগুলোকে 1, 2, 3, 4 এভাবেও চিহ্নিত করা হয়। এখন প্রথম শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে, তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে, কিভাবে রয়েছে। শক্তি স্তরগুলোতে আবার উপশক্তি স্তর আছে। এখন এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত আছে তা প্রকাশ করা বা তা সুনির্দিষ্ট করে বিন্যস্ত করার প্রক্রিয়াকেই ইলেকট্রন বিন্যাস বলে। আচ্ছা দেখো, তারপর রাদারফোর্ড এবং বোরের মডেল তার সঙ্গে অসংখ্য বিজ্ঞানীরা সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে পরমাণুর গঠনে এবং পরমাণুতে কি কারণে কিভাবে ইলেকট্রনের বিন্যাস হয় এই রহস্য উন্মোচিত হয়। তোমাদের আগেই বলা হয়েছে সেজন্য কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়েছিল। তোমরা যারা বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তারা সেই রহস্যময় জগতে উঁকি দিয়ে পুরো বিষয়টি সামগ্রিক এবং পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে। কিন্তু এখন নিয়মগুলো কিভাবে এসেছে না জেনে শুধু ব্যবহার করে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় সেটি জেনে নিতে পারো। দেখো, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে কিছুটা ধারণা পেয়েছো। তোমরা জানো যে বোরের পরমাণু মডেলে পরমাণুর যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলে এবং একে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। এখানে n ইকুয়াল 1, 2, 3, 4, 5 ইত্যাদি হলো কক্ষপথের ধারাবাহিক সংখ্যা এবং সংশ্লিষ্ট কক্ষপথগুলো কে, এল, এম, এন নামেও পরিচিত। দেখো এখানে কে হচ্ছে 1, তারপর এল হচ্ছে 2, এটা তোমরা পূর্বে জেনেছো। আর প্রত্যেকটি শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। মানে যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে প্রথম শক্তি স্তরের জন্য n এর মান হচ্ছে 1। তো এখানে n এর মান যদি আমরা 1 বসাই, 1 কে স্কোয়ার করলে হয় 1, আবার 1 তারপর এটাকে 2 এর সাথে গুণ করলে 2 আর 1 গুণ করলে হয় 2। সুতরাং প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। এখানে হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তারপর যদি 2 হয়, n এর মান 2 হলে মানে দ্বিতীয় শক্তি স্তরে কটা হবে ইলেকট্রন, n এর মান 2 হলে 2 স্কোয়ার হচ্ছে 4, আর 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 8। মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। এভাবে 3, 4 বসে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তারপর দেখো, অর্থাৎ n ইকুয়াল 1 হলে, এই যে দেখো আমি এতক্ষণ যা বললাম, n ইকুয়াল 1 হলে এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কয়টি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2। তার মানে প্রথম কক্ষপথে বা শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এখানে প্রথম শক্তি স্তরটা কিন্তু আবার কে কক্ষপথ বা শেল, তো আমরা জানি যে কে, এল, এম এর নামে শক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয়। মানে কে হচ্ছে 1, এল হচ্ছে 2, এম 3, এন 4 এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। এভাবে n ইকুয়াল 2 হলে দেখো এখানে n এর জায়গাতে 2 স্কোয়ার করলে 4, আর 4 আর 2 গুণ করলে হয় 8। তার মানে দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এভাবে তোমরা পরের শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে এটি বের করে ফেলতে পারবে। বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য নিচের টেবিলে বিভিন্ন শক্তি স্তরে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। দেখো এখানে এই সিরিয়ালগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে মৌলের পারমাণবিক সংখ্যা, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এই সিরিয়ালগুলোতে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। আর এই টেবিলে মৌলগুলোর নাম দেওয়া আছে। আর এখানে হচ্ছে প্রধান শক্তি স্তরগুলো। আচ্ছা, যে এটা হচ্ছে প্রধান শক্তি স্তরগুলো এগুলা। দেখো হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, 1। আর যেহেতু এখানে হাইড্রোজেনের মাত্র একটি শক্তি স্তর আছে, তার মানে এখানে মাত্র, আর হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটি, সুতরাং হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে। তারপর দেখো হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 2টি, মানে পারমাণবিক সংখ্যা 2, তার মানে হিলিয়ামের পরমাণুতে ইলেকট্রন আছে 2টি। আর এই হিলিয়ামের 2টি পরমাণু প্রথম শক্তি স্তরে থাকবে এবং এই প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। লিথিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 3। এখন লিথিয়ামের ক্ষেত্রে দেখো
প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকবে। তো আমরা জানি প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। তো ইলেকট্রন একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে আমরা তা 2n² সূত্র থেকে পাই। সুতরাং প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারবে, আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টি। কিন্তু লিথিয়ামের যেহেতু আর দুটি ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে বিন্যস্ত হয়ে যায় আর বাকি থাকে একটি, সুতরাং এই একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে থাকবে। তারপর দেখো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টি, মানে পারমাণবিক সংখ্যা 11 এবং এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তো তার মধ্যে প্রথম শক্তি স্তরে থাকবে দুটি ইলেকট্রন, কারণ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে দুটি ইলেকট্রন। তারপর দেখো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টি। তো এখানে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করার পরেও সোডিয়ামের আরেকটি ইলেকট্রন থেকে যায়, এই ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। যদিও তৃতীয় শক্তি স্তরে দেখো সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 18টি, কিন্তু যেহেতু সোডিয়ামের ইলেকট্রন মাত্র 11টি, এখানে তো 10টি ইলেকট্রন তো অলরেডি প্রথম আর দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করে ফেলছে, আর একটি ইলেকট্রন অবশিষ্ট আছে। অবশিষ্ট ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। দেখো এই দুটো সেম। তারপর দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন প্রবেশ করবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, কারণ আমরা জানি প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় শক্তি স্তরে দেখো 18টি ইলেকট্রন থাকলেও এখানে মাত্র 8টি ইলেকট্রন প্রবেশ করছে। তারপর চতুর্থ শক্তি স্তরে দুটি ইলেকট্রন প্রবেশ করছে। হ্যাঁ, এখন এই যে এইটা তোমরা জাস্ট এভাবে দেখে রাখো, এগুলো যখন তোমরা উপশক্তি স্তর পড়বা তখন তোমাদের এই বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। এগুলা উপশক্তি স্তরের ধারণা থেকে বোঝা যায় কিভাবে তৃতীয় শক্তি স্তর সম্পূর্ণ পূর্ণ না করেই ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। এটা তোমরা যখন উপশক্তি স্তর পড়বে তখন জানতে পারবে। দেখো এগুলো সবগুলাই সেম। এই যে তৃতীয় শক্তি স্তর পূর্ণ না করে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে, তোমরা যখন উপশক্তি স্তর পড়বে তাহলে তখন এই বিষয়গুলো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো উপরের টেবিলে তোমরা দেখেছো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হলে এর ইলেকট্রন সংখ্যাও 1, সুতরাং এই ইলেকট্রন প্রথম কক্ষপথ শক্তি স্তর কে প্রবেশ করেছে। আবার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে দুটি ইলেকট্রন প্রবেশ করেছে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে যেহেতু প্রথম শক্তি স্তর কে তে দুটি বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ বা এল শক্তি স্তরে প্রবেশ করেছে। এভাবে সোডিয়ামের ক্ষেত্রেও নিয়ম অনুসারে প্রথম শক্তি স্তর কে তে দুটি, দ্বিতীয় শক্তি স্তরে এল এ 8টি এবং তৃতীয় শক্তি স্তরে এম এ 1টি ইলেকট্রন প্রবেশ করেছে। টেবিলের উদাহরণগুলোর সবকটির ক্ষেত্রে পরমাণু ইলেকট্রন বিন্যাসের 2n² নিয়ম অনুযায়ী হয়েছে, অর্থাৎ কোনো ক্ষেত্রে শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা 2n² থেকে বেশি হয়নি। এই বিষয়টা হচ্ছে দেখো তোমরা প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রনের ক্ষেত্রে 2n² থেকে বেশি ইলেকট্রন থাকতে পারবে না, কিন্তু কম থাকতে পারবে, এটা কোনো সমস্যা না, কম থাকতেই পারে। কারণ যদি পরমাণু ইলেকট্রন শেষ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কমই থাকতে হবে, কিন্তু কখনো 2n² থেকে ইলেকট্রন বেশি থাকতে পারবে না, কখনোই না। তারপর দেখো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিচের শক্তি স্তর পূর্ণ না হতেই পরের শক্তি স্তর ইলেকট্রন বিন্যস্ত হতে শুরু করেছে। যেমন টেবিলে লক্ষ্য করলে দেখা যায় যে পটাশিয়াম ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 19 ও 20। এই দুটিতে তৃতীয় শক্তি স্তর এম এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 19-20তম ইলেকট্রন দুটি তৃতীয় শক্তি স্তর এম কে অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে। এটা তোমার উপরে আমি বললাম, তোমরা দেখতেই পেয়েছো। এই বিষয়টা তোমরা যখন দেখো ইলেকট্রন কেন নিচের শক্তি স্তর অপূর্ণ রেখে উপরের শক্তি স্তরে যেতে থাকে, এই বিষয়টি বোঝার জন্য আমাদের একটি নতুন বিষয় জানতে হবে। এটি হচ্ছে ইলেকট্রনের উপশক্তি স্তর, মানে কেন ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর মানে 18টি ইলেকট্রন পূর্ণ না করেই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। মানে তৃতীয় শক্তি স্তরে তো ইলেকট্রন আরো থাকতে পারতো, এখানে দেখো এখানে মাত্র 13টি ইলেকট্রন আছে, কিন্তু এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। এই ইলেকট্রনটি এখানেও থাকতে পারতো, কিন্তু কেন থাকে না তা আমরা উপশক্তি স্তরে যখন পড়বো তখন তো আমরা বুঝবো কেন থাকে না। নেক্সট ক্লাসে আমরা উপশক্তি স্তরের ধারণা পড়বো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।